This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কিছুই আর পড়ে থাকছে না, জানেন তো। মানে একচেটিয়া বলে এই বাজারে আর কিচ্ছু নেই। আপনি মার্কেটে একটা মাল ছাড়বেন, সেটা দেখতে না দেখতে বেহাত হয়ে যাবে, কপি হয়ে যাবে। দেখবেন আমাদের দেশে তৈরি জিনিসপত্র আর সেগুলো সব কী সুন্দর চীনারা কপি করে আমাদের দেশের বাজারেই বেচছিল। এখন যে একটু চীনা মালের প্রতি আমাদের ভক্তি টক্তিগুলো কমে গেছে, কিন্তু এইটা হচ্ছে মুশকিল। এই বিজেপির বিরুদ্ধে ধর্নাকে হাতিয়ার করেছিল তৃণমূল, এখন তৃণমূলের বিরুদ্ধেই ধর্নাকে পাল্টা হাতিয়ার করতে চাইছে বিজেপি। বিজেপিকে তৃণমূল হাইকোর্ট দেখাচ্ছে নাকি তৃণমূলকে পাল্টা হাইকোর্ট দেখিয়ে বলছেন যে এটা দেখিও না, আমরাও আমাদের কি আর হাইকোর্ট চেনাচ্ছ নাকি? সুকান্ত আর একটা জিনিস ভুলে গেছেন, জানেন তো। এই তৃণমূলকে এই ধর্না দেখিয়ে দমানো যাবে? তৃণমূল এর আগে কিন্তু ওই ধর্না বনাম ধর্না বহু দেখেছে, ঢের দেখেছে, সদ্য দেখে ফেলেছে। অবশ্য সেটা তাদের ঘরের বিষয়। ধর্না বিষয়টায় মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতে তো দীর্ঘ দিনের পেটে নিয়ে রেখে দিয়েছিলেন। সেই সিঙ্গুরে টাটাদের কারখানা নিয়ে গোলমেল যা শুরু হয়েছিল আর কি, সেই তারপর থেকে তো ধর্নার ওপরেই আস্থা হচ্ছে তৃণমূল নেত্রী। পয়া ধর্না আর কি, এরকম আস্থা তো থাকবেই। ক্ষমতায় চলে এলেন তিনি ওই একটা ধর্নাকে কাজে লাগিয়ে। হালে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পা গলিয়ে বসে আছেন। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে আর বাংলায় 2 দফায় ধর্না দিয়েছিলেন অভিষেক। রাজভবনের বাইরে ওই ধর্না তোলার যে তার ইচ্ছেটা একদম ছিল না, সেটাও তো জানিয়েছেন। তারপরে একটা দীর্ঘমেয়াদী ধর্না বা দীর্ঘমেয়াদী লড়াইয়ের পরিকল্পনা নিয়ে বসেছিলেন। দলনেত্রী না বললে তিনি যে ধর্না তুলতেন না, সেটা তো 2 দিন আগেই পরিষ্কার করে দিয়েছেন অভিষেক। এবার সোমবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেও যদি মনে করেন ধর্নায় বসবেন, তিনি বসতেই পারেন। ধর্মতলায় আম্বেদকর মূর্তির কাছে মমতা বন্দ্যোপাধ্যায় 2 তারিখ ধর্নায় বসলে অভিষেকের তখন দিল্লিতে থাকার কথা। থাকবেন কি জানি না, কিন্তু থাকার কথা। এখন অবধি যে শিডিউল শুনলাম তাতে তো তাই দাঁড়ায়। সংসদের অধিবেশন তিনি যদি অ্যাটেন্ড করেন তাহলে তো দিল্লিতেই থাকতে হবে। কিন্তু মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী সাথীর অভাব হবে না, জানেন তো। মানে ডিএর দাবিতে যে আন্দোলনকারীরা আর একটু দূরে তারা বসেন, তাদের জায়গাটার নামই যেখানটা ধর্নাতলা হয়ে গেছে, তারা ঠিক করেছেন এই একদিনের জন্য তারা ওই ধর্নাতলাটাকে একটুখানি শিফট করে দেবেন, এ পাশে একটু ঠেলে দিলেন আর কি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চের পাশে তাদের ধর্নাস্থল হয়ে যাবে। সব ধর্না মিলে গেলে বেশ জমজমাট দেখতে লাগবে। কোন জায়গার ধর্না কে দেখাবেন সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে, জানেন তো। এর ভিড় ও পাশে মিশে গেল, ভালো, সবারই লাভ আর কি, উইন উইন সিচুয়েশান। এরাও বলতে পারবেন ওই পুরো ভিড়টা আমাদের ছিল, এরাও বলতে পারবেন পুরো ভিড়টা আমাদের ছিল। যা হয় আর কি, কোথায় কার। দেখলেন তো একটা বল দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়ে চলে গেলেন সুকান্ত। ফলে এইগুলো তো রাজনীতির ক্ষেত্রে এগুলো তো হয়। আচ্ছা, এই যে এই ডিএর ধর্নাকারীরা তারা মুখ্যমন্ত্রীর ধর্নাস্থলের কাছে গিয়ে আসতে চাইলেন, তাদের কি মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেখানে রাজ্যের বকেয়ার দাবিতে ধর্নায় বসবেন, তার গা ঘেঁষে তাদের বসারও হক রয়েছে? হক শুধু না, তাদেরও একটা যৌক্তিকতা রয়েছে, কারণ তারাও বকেয়ার দাবিটা তার পাশে বসে তুলবেন। দু দলই তো একই দাবিতে ধর্না দিচ্ছেন, 2 দলেরই তো বকেয়া দাবি, তাহলে সেটা আলাদা আলাদা করে কী হবে? একসঙ্গে করলেই তো হবে। বা মাঝখান থেকে তারা হয়তো একই ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু কাছে পৌঁছে যেতে পারবেন। এটাই কি চাইছেন? বললাম না, রাজনীতিতে সোজা ব্যাপারটাকে কখনো সোজাভাবে পাওয়া যায় না। আমরা সোজাভাবে দেখতে চাইছি, এই আর কি। আমরা তো বঞ্চিত ছিলামই, এবং মুখ্যমন্ত্রী ভাবছেন যে ওনাদের সাথেও সরকারের সাথেও বঞ্চনা করা হচ্ছে। তাই সমস্ত বঞ্চনা নিয়ে এক জায়গাতেই বসে যাক, পৃথক ভাবে বসবেন কেন? সময় সুযোগ পাওয়া যায় না, সেই কথা বলায় সময় সুযোগ পাওয়ার জন্যই কাছাকাছি যাওয়ার চেষ্টা। আরও একটা জিনিস এই ডিএ আন্দোলনকারীরা ভাবতেই পারেন, জানেন তো, যে পাশাপাশি বসে ধর্ণা দিচ্ছেন তো বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রীর ধর্নার জোর কতটা। সেখান থেকে ধর্নাটা এমন জোরালো হচ্ছে যে তার ওই বকেয়ার দাবি সেটা পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা কতটা। তাহলে তারা নিজেদের মধ্যে অঙ্ক কষে নিতে পারবেন। ধরুন কেন্দ্র রাজ্যের বকেয়া মিটিয়ে দিল, এরকম একটা ধর্না হয়েছে, তাহলে বকেয়া মেটানোর চান্স আছে। কেন্দ্র রাজ্যের বকেয়া মেটালে
রাজ্যও তাহলে তাদের বকেয়া ডিএটা মিটিয়ে দেবে, কারোর আর কোনো ডিউ থাকবে না, আর তাহলে ধরারও দরকার নেই। কিন্তু রাজনীতিতে ওই বলছিলাম সব সময় চেনাচক চলে না, সব সময় কি আর 2+2 4 হয়? অনেক সময় 5ও হয়, 5, 6, 7, 8, 9, 10 যা খুশি হতে পারে। রাজনীতি বসাই এই বাংলায় নয়তো এই যে ইন্ডিয়া জোট, তাদের আসন রফা হলো না কেন? এতদিন তৃণমূল বলতো যে কংগ্রেস সময় মতো আসন সমঝোতা না করায় তারা একা লড়ছে। আজ কিন্তু তৃণমূল নেত্রী নন্দ ঘোষের কথা বললেন। কে নন্দ ঘোষ? সে কথা বলার জন্য কিছু কথা আজ বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। যত দোষ নন্দ ঘোষ। এবার তৃণমূলের কাছে নন্দ ঘোষকে না, এই প্রশ্নের উত্তর দিতে পারলে কোনো পুরস্কার নেই, কারণ উত্তরটা তৃণমূলের এই 13 বছরের রাজত্বকালে সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। জানা প্রশ্নে আবার কেউ মানে উত্তর দিয়ে কেউ আর কি প্রাইজ কবে পেয়েছে। এই সরকারের আমলে যখনই কোনো সমস্যা তৈরি হয়েছে, তৃণমূল বলেছে 34 বছরের বাম শাসনই তার জন্য দায়ী, বামেরাই নন্দ ঘোষ। এটাতে আমরা দোষ দেখি না, জানেন তো, মানে এটাই হয়, সবাই তো কাউকে একটা টার্গেট করে আসে, এই বামেদের বিরুদ্ধে লড়াই করে, বামেদের টার্গেট করে আক্রমণ করে। এই পুরো যে আজকের দিনের যে তৃণমূলের মসনদে বসা, তৃণমূল সাম্রাজ্যের পতন বিস্তার, সবই তো এই বামেদের অ্যাটাক করে। সেই হ্যাংওভার এত সহজে কাটা যায় নাকি? লোকে বলছেন বটে যে 12 বছর হয়ে গেছে, এখনও বামেদের দিকে চলবে। এবার তো এই 12 বছরের মধ্যে তারা কী করেছেন তার হিসেব নিকেশ বোঝানোর সময়। এটা তারা বলছেন, তাদের অন্য চিন্তা ছিল, সেই সমস্ত ভেবে তারা ভোট ঠোট দিয়ে 12 বছর আগে এনেছিলেন। শুধু তাই না, তারপরের বছরও জিতিয়ে এনেছেন, তারপরের বছরও জিতিয়ে এনেছেন, এই অবধি তো ঠিক আছে। কিন্তু যাদের জিতিয়ে এনেছেন তাদের মনে তো খালি বাম 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 নাম ঘুরছে। হ্যাঁ, এর থেকে বেরোনোটা খুব কঠিন। আজকেই এই মালদার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার এটা বুঝিয়ে দিয়েছেন যে এই বাংলায় ইন্ডিয়া জোটের দিনের আলো না দেখার কারণ সেই বামেরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কংগ্রেসের সঙ্গে তাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু সেই বোঝাপড়া নাকি সিপিআইএমের কারণে নষ্ট হয়ে গেছে। সিপিএম বিজেপির 1 নম্বরের দালাল। দেখেননি 34 বছর এরা, আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের। আমি তো 2টো সিট দিতে চেয়েছিলাম মালদায়, একটাও এমএলএ নেই, বলে হবে না। আমি বললাম কটা চাই? 42, 42-এ 42টাই হারবে আর বিজেপি জিতবে, আর বাংলা এসে তারা মস্তানি করবে। আমি হতে দেব না, আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। আন্ডারস্ট্যান্ডিং অটুট থাকলে তিনি মালদায় কংগ্রেসকে 2টো আসন ছাড়তে চেয়েছিলেন। ভাবুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 2টো আসনের তত্ত্ব প্রথম থেকে আমরা শুনে যাচ্ছি। 2টো আসন তারা ছাড়তে চেয়েছিলেন, তার মানে মালদাতেই 2টো আসন ছাড়তেন, সেটাই তো বললেন। আর যদি মালদাতেই 2টো আসন কংগ্রেসকে দিতেন, তাহলে বহরমপুর লোকসভা আসনটায় কী হতো? সেখানে কি অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দিতেন তৃণমূল নেত্রী? মানে বাকি সব আসনের রফা হলেও বহরমপুরে কি জোট ধর্ম পালন করতেন না মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, এবার বামেদের যে একটাও আসন ছাড়বেন না, এ কথা প্রথম থেকেই তিনি বলেছিলেন, কিন্তু অধীর চৌধুরীর জন্য যে আসন ফাঁকা রাখবেন না, এই কথা তো আগে বলেননি। তাহলে কি বামেদের থেকেও অধীর চৌধুরীর ওপর তার বেশি রাগ? এবার তাহলে তো নতুন করে প্রশ্নটা ভাবতে হবে, প্রকৃত নন্দ ঘোষ কে বলুন তো, সিপিআইএম নাকি অধীর চৌধুরী? কার জন্য আসন সমঝোতা করতে পারলো না তৃণমূল? আমরা একাই লড়বো। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না। ममता जी ने कहा है, मैंने पढ़ा है कि 42 सीटों पर वो लड़ेगी। जब हम गठबंधन में हैं, गठबंधन में लेन देन होता है, एक तरफा फॉर्मूला नहीं हो सकता। कांग्रेस पार्टी नहीं कह सकती है ये हमारा फॉर्मूला है। বিজেপির সুবিধে করার জন্য বাম কংগ্রেসের প্রয়োজন নেই তো। আমরা ওই দুধে ভাতে খেলোয়াড় নিই না। আমাদের সচিন তেন্ডুলকর আছে, নরেন্দ্র মোদী, আর কাকে কি দরকার? রাহুল গান্ধী কি করবে? কিচ্ছু করার দরকার নেই।